এই মুহূর্তে পশ্চিমবাংলায় নওশাদ সিদ্দিকীর পর হুমায়ুন কবির, এআইএমআইএম তো ছিলই, এখন আবারও কিন্তু সৈয়দ রুহুল আমিন সাহেবের জেইউপি নামে একটি রাজনৈতিক দলে তিনি আবার ঘোষণা করলেন। এত রাজনৈতিক দলের ঘোষণা হচ্ছে, রাজনৈতিক দল ভোটে লড়ছে, কিন্তু সংখ্যালঘু মুসলিমদের যে অধিকারের কথা তারা বলছেন বা তারা বলছেন বিজেপিকে আটকাবেন, আদেও কি এই রাজনৈতিক দলগুলো বিজেপিকে আটকাতে পারবে? এখনও পর্যন্ত তাদের মধ্যে কোনো জোট ঘোষণা কিন্তু আমরা দেখতে পাইনি। কিন্তু মুসলিমরা এখনও পর্যন্ত পিছিয়ে আছে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, চাকরি বাকরির দিক থেকে, স্বাস্থ্যের দিক থেকে, সামাজিকভাবে সব দিক থেকে পিছিয়ে রয়েছে। তাহলে এত রাজনৈতিক দলের কাজ কি? রাজ্যের শাসক দল বর্তমান তৃণমূল কংগ্রেস, তাদের বিরুদ্ধেই মূলত ক্ষোভ, এবং সেই ক্ষোভের জায়গা থেকেই নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব ঘটছে পশ্চিমবাংলায়। এ বিষয় নিয়ে আমরা কথা বলেছিলাম বগ নিউজ লাইভের অত্যন্ত পরিচিত মুখ দীপক ব্যাপারী। এই যে মুসলিম রিলেটেড যে রাজনৈতিক দলগুলির ঘোষণা হচ্ছে, এ বিষয় নিয়ে তার বিশ্লেষণ এবং তার বক্তব্য আমরা শুনব, এবং আপনাদের বক্তব্য, আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন যে 2026 বিধানসভা নির্বাচনে বাংলা কার দখলে যেতে চলেছে। একদিকে তৃণমূল কংগ্রেস, একদিকে বিজেপি, আর একদিকে বাম কংগ্রেস, আইএসএফ, জেইউপি, প্রচুর রাজনৈতিক দল কিন্তু তারা ভোটের ময়দানে লড়াই করতে চলেছে। সম্পূর্ণ ভিডিও দেখুন, প্রচুর শেয়ার করুন, আর আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানান। ছোটোবেলায় আমরা ওই সেই কাঠির গল্প মনে আছে, যে একটা কাঠি থাকলে ভাঙা যায়, দুটো কাঠি থাকলে ভাঙা যায়, কিন্তু যখন 5টা 10টা কাঠি একসাথে দেওয়া হয় ভাঙা যায় না। তো বিষয়টা হচ্ছে বিজেপি তো বহুদিন ধরে চেষ্টা করছিল যে পুরো সংখ্যালঘু ভোট, মতুয়া ভোট, রাজবংশী ভোট, আদিবাসী ভোটকে ভাঙার। তো সফট টার্গেট ছিল মতুয়ারা, কিন্তু মতুয়াদের মধ্যে যেহেতু একটা ওই নাগরিকত্বের মূল্য ঝুলিয়েছিল, আর মুসলিমটা যেহেতু বিজেপিকে ভোট দেয় না, ফলে সেই জায়গা থেকে মুসলিম ভোট অ্যান্টি বিজেপি ভোট, ফলে সেই জায়গা থেকে মুসলিম ভোটকে যদি ভাঙা যায় তাহলে বিজেপির জন্য সুবিধা হয়। একটা বড় সংখ্যার মুসলিম ভোটও যদি তৃণমূলের সাইড থেকে সরিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু বিজেপির জেতাটা সহজ হবে। ফলে এই স্বাভাবিক অঙ্ককে সামনে রেখে বিজেপি বিগত কয়েক বছর ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে যে কোনোভাবে সংখ্যালঘু ভোটটাকে যদি ভেঙে দেওয়া যায়। আবার উল্টো দিকে আমরা যারা বিজেপি বিরোধী, আমরাও চেষ্টা করছিলাম যে মতুয়া ভোটটাকে কোনোভাবে বিজেপির বিরুদ্ধে যাতে দাঁড় করানো যায়। কিন্তু মুসলিমদের মধ্যে যেটা হয় সমস্যা, সেটা হচ্ছে তার ধর্মভাই, তাদের ধর্মের কোনো একজন প্রতিনিধি যদি লাফিয়ে ওঠে তখন দেখা যায় তার অনুগামীরাও লাফিয়ে ওঠে। তো ইদানিং আমরা দেখছি একের পর এক সংখ্যালঘু সম্প্রদায়ের মধ্যে থেকে নতুন নতুন রাজনৈতিক দলের আবির্ভাব হচ্ছে। বিগত 1.5 মাসে এই কলকাতা প্রেস ক্লাবে আমরা বসে আছি, প্রেস ক্লাবে বিগত 1.5 মাসে এইটা হচ্ছে 7 নম্বর দল আজকে যেটা হলো, এই প্রেস ক্লাবে তাদের আত্মপ্রকাশ ঘটলো। এবং সে দলগুলোর বেসিক্যালি আমরা দেখলাম মাঝখানে শুধু একটা দল বাদে বাকি দলগুলোর কিন্তু কেন্দ্রবিন্দুতে সংখ্যালঘু কোনো একজন নেতা। সে হয়তো আগে অন্য কিছু করতো, কিন্তু এখন হঠাৎ করে একটা পার্টি তৈরি করছে। বিষয়টা হচ্ছে যে এই যে আমি প্রথমে যে কাঠির উদাহরণ দিলাম, আমাদের ছোটোবেলায় নৈতিকতার একটা উদাহরণ দেওয়া হতো যে একটা পাটকাঠি সহজেই ভেঙে দেওয়া যায়, হ্যাঁ, কিন্তু একসাথে যদি 10টা 15টা পাটকাঠি হয় ভাঙা যায় না, খুব কষ্ট হয়। তো বিষয়টা হচ্ছে সংখ্যালঘু ভোটকে ভাঙার জন্য বিজেপি যে প্ল্যানিংটা করেছে এতদিন ধরে, আমার মনে হয় সেগুলোর ফলাফল আমরা এখন দেখতে পাচ্ছি। এবার নির্বাচনে মানুষ কতটা এই বিজেপির ন্যারেটিভ বুঝে তারা এই সংখ্যালঘু ভোটকে ভেঙে বিজেপির সুবিধা করে দেবেন, না বিজেপিকে আটকানোর জন্য শক্তিশালী যে প্রার্থী তার পক্ষে ভোট দেবেন। সব রাজনৈতিক দল তো বলছে যে আমরা বিজেপিকে হারাবো এবং বিজেপি আমাদের প্রধান শত্রু। মুখে বলা আর কাজে করে দেখানোর আকাশ পাতাল তফাৎ। কারণ আমি মুখে বিজেপি বিরোধীদের নিজেকে বলবো, আর আমি কাজ করব বিজেপির যাতে সুবিধা হয় সেই রকম কাজ করব যেখানে বিজেপির সুবিধা হয়। এবারে আমি মুখে যতই বিজেপি বিরোধিতা বলি না কেন, ঠিক আছে, তো এই বিষয় নিয়ে খুব অঙ্কের হিসাবে আমি বলি, ধরুন আমি যদি নিজেকে এখন বলি আমি বিজেপি বিরোধী, আমি বিজেপিকে হারাতে চাই, এবার হারাতে গেলে যে কম্বিনেশনটা দরকার সেটা হচ্ছে আমার প্রধান শত্রু বিজেপি, আমাকে আর বাকি যারা আছে বিজেপির বিরোধী বলছে যারা, তাদের মধ্যে শক্তিশালী কে,
না কিন্তু তৃণমূল আর বিজেপির কি কোনো পার্থক্য আছে? প্রথমত পার্থক্য একদম শুরু থেকেই পার্থক্য। তৃণমূল কখনো শুধু হিন্দুদের কথা বলে না, তৃণমূল কখনো সংখ্যালঘুদের কথা বলে না। তো বলে যে আরএসএস এর দুটো দল, তৃণমূল এবং বিজেপি। ব্যাপারটা হচ্ছে মানুষের বলে না একটা ডান হাত বাঁ হাত আর একটা অজুহাত, এই অজুহাত দিয়েই শেষ হয়ে গেছে সিপিএম। কারণ তারা না ঘাড়কা না ঘাটকা। আজকে বাঙালি আক্রান্ত, তখন তারা এখনও বিশ্বমানব টাইপের একটা মেন্টালিটি নিয়ে চলছে। ফলে কোথাও না কোথাও আমরা দেখছি যে আমরা এমনও দেখেছি যে আমরা এনআরসি বিরোধী আন্দোলন করতে গিয়ে আমার মনে আছে চোখের সামনে ঘটনা, যখন বাংলা পক্ষ বাঙালির কথা বলে জয় বাংলা স্লোগান দিচ্ছে এবং তাদেরকে রীতিমতো ধাক্কা দিয়ে মিছিল দিয়ে বের করে দিয়েছিল এই সিপিএম, এই বামেরাই। ধর্মতলার মিছিল 2020 সালে এনআরসি বিরোধী মিছিল, 19 কি 20 ওই মাঝামাঝি। এবং আমি তখন দেখেছিলাম যে সিপিএমের সেই সময় এরা বাঙালিদের প্রতি কোনো সহানুভূতি নেই, এরা বাঙালির ক্ষেত্রে আক্রান্ত হচ্ছে, তার জন্য দায়ী মমতা ব্যানার্জি, তৃণমূল। মানে ভারতবর্ষের যেখানে কোনো কিছুই হোক তার জন্য দায়ী মমতা ব্যানার্জি, এরকম একটা কনসেপ্টে চলে। নওশাদ সিদ্দিকী, হুমায়ুন কবির, রুহুল আমিন ভাইজান এই একটা বৃহত্তম জোট হলে সেক্ষেত্রে কি তৃণমূলের সংখ্যালঘু ভোট কাটতে পারে? অবভিয়াসলি, তার জন্যই তো বিজেপি এদেরকে বেশি করে প্রমোট করে, গদি মিডিয়াগুলো এদেরকে রীতিমতো সব থেকে বেশি প্রচারে নিয়ে আসে। সত্যি সত্যি বিজেপি বিরোধী হলে তাকে বিজেপি কেন প্রচার করতে যাবে? আপনার সঙ্গে আজকে দেখছিলাম সৈয়দ রুহুল আমিন সাহেব কিছু কথা বলছিলেন প্রেস কনফারেন্সের আগে, কি কথা হলো আপনাদের মধ্যে? আপনার কাছে কি কোনো অফার ছিল মানে ওই দলে যোগ দেওয়ার, নাকি কোনো তাদের স্ট্র্যাটেজি কিছু জানার চেষ্টা? না, আমি ওনার সাথে যেহেতু পুরনো পরিচয়, সেই হিসাবে মানে কি বলবো, সৌজন্য বিনিময় হলো। এবং সাথে আমি খালি শুধু এটুকুই জিজ্ঞাসা করলাম, ভাইজান এমন কিছু করবেন না যাতে বিজেপির লাভ হয়। আমি শুধু এটুকু ওনাকে বলেছি। এখন দেখার যে তারা কিভাবে লড়বে। যদি সত্যি বিজেপি বিরোধী হয় তাহলে বিজেপিকে হারানোর জন্য আমার মনে হয় যে তিনি যেহেতু মেদিনীপুরের মানুষ, ফলে সেখানে শুভেন্দু অধিকারীকে যদি হারাতে পারেন আমি ওনাকে স্যালুট জানাবো, পারলে আমি সম্বর্ধনা যাব, ফুল নিয়ে ওনাকে অভিনন্দন জানাতে যাব। যদি রুহুল আমিন সাহেব তিনি শুভেন্দুকে হারাতে পারেন। এই যে আপনার বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে আপনি তৃণমূলের হয়ে কাজ করেন চটি চাটা। না, আমি তো কংগ্রেসের পক্ষে, আমি আরজেডির পক্ষে, আমি সমাজবাদী পার্টির পক্ষে, আমি আম আদমি পার্টির পক্ষে। যে পার্টি বিজেপিকে হারাতে পারবে আমি সেই পার্টির পক্ষে। সিপিএম হারাতে পারলে? সিপিএম কি করে হারাতে পারছে আমাকে একটু দেখাও। কোর্টে হারিয়ে দিতে পারে। ত্রিপুরাতে 22-25 বছরের রাজত্ব, বিজেপি সেখানে ক্ষমতায় এসেছে, সেখানে একটা মিছিল মিটিং করতে গেলে বিজেপি পুরো মেরে ধুনে দিচ্ছে, সেখানে গণতন্ত্র বিপন্ন নয়। কিন্তু পশ্চিমবাংলায় সোশ্যাল মিডিয়া, রাস্তাঘাটে সবসময় তৃণমূলের বিরুদ্ধে যতটা চিৎকার করে, বিজেপির বিরুদ্ধে সেই তুলনায় কিছুই করে না। অ্যাকচুয়ালি বকলমে বিজেপির সমস্ত ভোটাররা চলে গেছে বিজেপিতে, মানে সিপিএমের ভোটাররা সব চলে গেছে বিজেপিতে। ফলে ওরা বিজেপিকে বেশি খচাতে চায় না। না হলে ওদের যে পলিসি, যেটা মানিক সরকার, আমাদের ত্রিপুরার যে আগে মুখ্যমন্ত্রী ছিল সিপিএমের বামেদের, তিনি তো ওপেনলি বলেই দিয়েছেন যে সুপ্রিম কোর্টে গিয়ে মমতা ব্যানার্জি নিজের ঢাক পেটাতে যাননি। তিনি বাঙালি যারা ভোটার তালিকা হয়ে বাদ দেওয়া আছে তাদের নাগরিকত্ব, বাঙালির নাগরিকত্ব বাঁচানো, নাগরিকত্ব ভোটাধিকার বাঁচানোর জন্য তিনি সুপ্রিম কোর্টে গেছিলেন। মানে নিয়ম ভেঙে তিনি সেখানে গিয়ে সওয়াল করেছেন, যেটা ইন্টারন্যাশনাল নিউজ হয়েছে। এটাকে পর্যন্ত ন্যাক্কারজনকভাবে যে সিপিএম নোংরা মন্তব্য করে, যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য নোংরা মন্তব্য করতে পারে, বুঝতে হবে যে তারা কখনো বাঙালির পক্ষে ছিল না। এই কারণে ত্রিপুরায় মুছে গেছে, বাংলায় মুছে গেছে। আগামী দিনে কেরলের মানুষও বুঝে যাচ্ছে এরা অ্যাকচুয়ালি বিজেপির একটা বামপন্থী মুখোশ পরা একটা বি টিম। ঠিক আছে, এটাই। ফলে নতুন কিছু হবে না। যারাই বিজেপিকে হারাতে পারবে আমি তাদের স্যালুট করব, তাদের পক্ষে আমি। আর যারা হারাতে পারবে না তাদেরকে দালাল মনে করব।